হ্যাঁ, শুভ সকাল। আহ, আজকে আমি লাইভে চলে আসছি হচ্ছে লাইভ প্রোফাইল ইভ্যালুয়েশন এবং আদার কোশ্চেন্স এই বিষয়ে। তো এর আগে আমি যে পোস্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমি লাইভে থাকবো, আপনাদের কোশ্চেনের উত্তর দিব। হুম, তো আমরা কিছু আপনাদের যাদের উচ্চশিক্ষা বিষয়ক বা আমেরিকাতে উচ্চশিক্ষা বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা ড্রপ করতে পারেন। আম, আমি উত্তর করব। তো অবশ্যই প্রশ্নের সাথে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিনস আপনার আন্ডারগ্রেড কোন সাবজেক্টে এবং বর্তমান আপনার রিসার্চ প্রোফাইল এবং জিআরই আইএলস দিয়েছেন কিনা বা কতটুকু স্কোর করেছেন, এই সব তথ্যগুলো অবশ্যই আপনারা আপনাদের প্রোফাইলের সাথে লিখে দিবেন কমেন্টে, এবং আমি হচ্ছে সেই প্রোফাইল ইভালুয়েট করে দিতে পারবো আশা করি। তো এই তো, আহ, অপেক্ষায় রইলাম আপনাদের প্রশ্নের। উম, আপনারা আপনাদের প্রোফাইল লিখে দিতে পারেন কমেন্ট বক্সে। তো সেখান থেকে হচ্ছে কমেন্ট বক্সে বলতে মেইন পোস্টের কমেন্টে লিখবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি সেখান থেকে উত্তর করতে পারবো। তবে আজকে লাইভ শুরুর আগে কয়েকজন আমাকে কিছু প্রশ্ন ড্রপ করে রাখছে আগে থেকে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে লাইভটা শুরু করতে পারি। তো আমি যদি প্রশ্নগুলোতে যাই সেক্ষেত্রে আমি দেখবো যে একটা প্রশ্ন আমার জন্য ছিল এরকম, উম, যে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে জিআরই কি ভ্যালু অ্যাড করবে, এই প্রশ্নটা উত্তর দিয়ে শুরু করতে পারি। অ্যাকচুয়ালি সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে যদিও রাইটিং স্যাম্পলটা খুব গুরুত্বপূর্ণ, আইএলটিএস এর রাইটিং স্কোরটাও গুরুত্বপূর্ণ, আইএলটিএস স্কোরটাও গুরুত্বপূর্ণ, স্টেটমেন্ট অফ পারপাসটা অনেক গুরুত্বপূর্ণ, দ্যাট অ্যাপ্লিক কন্ডিশনটা কেমন হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। সেম ভাবে জিআরই স্কোর একটা আলাদা ভ্যালু অ্যাড করবে। এটা সোশ্যাল সায়েন্স হোক, বিজনেস ব্যাকগ্রাউন্ড হোক, আর স্টেম ব্যাকগ্রাউন্ড হোক, যেই ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, জিআরই সবসময় একটা আলাদা আলাদা একটা ভ্যালু অ্যাড করেই থাকে। তো যেই ব্যাকগ্রাউন্ডেরই হন, যদি আপনার ওই স্ট্রেস নিয়ে পরীক্ষাটা দেওয়ার মতো অবস্থা থাকে বা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো বেনিফিট অবশ্যই আপনি পাবেন এই জিআরই স্কোরের মাধ্যমে। তো দেন একজন মীর আফজাল সে আমাকে প্রশ্ন করছিল এরকম সাবজেক্ট সুইচিং নিয়ে কিছু আলোচনা করতে, তার রিকোয়েস্ট ছিল। তো সাবজেক্ট সুইচিং বিষয়ে যদি আলোচনা করি, এটা নিয়ে আমাদের একটা বড় একটা ওয়েবিনার আছে। মুগিরা অনেক কিছু বলছে, কারণ সে পিএমই থেকে আন্ডারগ্রেড করছিল, তারপর হচ্ছে এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সে পিএইচডি করতে যাচ্ছে এপ্রিল 2024-এ। তো সে খুব ভালো ব্যাখ্যা করছিল। বিষয়টা এরকম যে সাবজেক্ট সুইচ করতে গেলে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা প্রয়োজন, প্রথমে আপনি গেট করিডরকে ইমেল করবেন। ইমেল করে আপনি গেট করিডরকে ইমেল করে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি এই সাবজেক্ট থেকে আন্ডারগ্রেড করছেন, তো আপনার এই প্রোফাইল আছে, আপনি কি এই সাবজেক্টে আবেদন করতে পারেন কিনা, বা করলে পরে প্রোফাইলটা রিভিউ হবে কিনা। সো যদি প্রোফাইলটা রিভিউ হয়, দ্যাট মিনস পারেন কিনা বা করলে পরে যদি প্রোফাইলটা রিভিউ হয়, তো দ্যাট মিনস হচ্ছে আপনার প্রোফাইল ইভালুয়েশন হবে। আর প্রোফাইল ইভালুয়েশন হওয়া মানে দেন আপনার চান্স আছে, একটা সুযোগ আছে যে এই সাবজেক্টে আপনার চান্স পাওয়া। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে গেট কয়েন্টার আপনাকে ইমেলে রিপ্লাই দিতে পারে এইরকম যে আহ, আপনার আবেদন করতে পারেন, তবে আপনার আন্ডারগ্রেডে আপনার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কোর্স এই সাবজেক্টে করা লাগবে, যে সাবজেক্টে আপনি আবেদন করতেছেন। তাহলে হচ্ছে আপনি আহ, ওই সাবজেক্টে আর কি পিএইচডির জন্য ফুল ফান্ড পাইলে পেতে পারেন এরকম। তো আপনার একটা নির্দিষ্ট লেভেলে কোর্স করা লাগতে পারে,
আপনার স্টেটমেন্ট অফ পারপাসে খুব ভালো প্রিসাইসলি ব্যাখ্যা থাকতে হবে যে আপনি কেন সাবজেক্ট চুজ করতেছেন। আর সবচেয়ে একটা বেটার বিষয় হয় কি আপনি যদি ওই সাবজেক্ট রিলেটেড কোনো একটা গবেষণাপত্র আপনার থাকে আর কি একটা, সেক্ষেত্রে আপনার হচ্ছে বলতে সুবিধা হবে আপনার স্টেটমেন্ট অফ পারপাসে যে আপনি এই সাবজেক্ট রিসার্চ করতে বেশি আগ্রহী এবং এই কারণে হচ্ছে পিএইচডি আপনি হচ্ছে করতে চান এই সাবজেক্টে। তো আম, একটা কোশ্চেন অলরেডি চলে আসছে, আমি সেই কোশ্চেনটাতে যাই, তারপর আমি আবার আমার প্রোফাইলে যে কমেন্টে বিভিন্ন প্রশ্ন ছিল সেগুলোতে চলে যাব। প্রশ্ন ছিল এরকম, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারের কেমিস্ট্রি স্টুডেন্ট, কি আমি ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করবো, কিছু কনফারেন্সের নাম বলেন যেটা অংশগ্রহণ করতে পারবো। আচ্ছা, কনফারেন্সের নাম আসলে এভাবে বলা কঠিন, কিছু স্পেসিফিক কনফারেন্সের নাম বলাটা যায় না, কারণ কেউ কেউ কোনো বছর কনফারেন্স করে, কেউ কোনো বছর কনফারেন্স করে না। তবে ফিক্সড ভাবে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি প্রতি বছরই মোটামুটি একটা কনফারেন্স করে থাকে, আই হোপ, আমি যেটা জানি। চুয়েটের ফিজিক্স ডিপার্টমেন্ট সম্ভবত 1-2 বছর অন্তর অন্তর বা প্রায় বছরই তারা কনফারেন্স একটা করে থাকে। তারপরে আমি যদি বলি মাঝে মধ্যে মেইনলি এই যে রাজশাহী ইউনিভার্সিটি, রুয়েট এরাও আইইইই কনফারেন্স করে থাকে। আহ, তারপরে যতটুকু মনে পড়ে আমি যদি বলি হচ্ছে বুয়েটে মাঝে মাঝে কনফারেন্স হয়। তো এগুলো হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলোতে একটু ঘাটাঘাটি করাটা প্রয়োজন, যে সার্চ দিলাম এরকম যে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কনফারেন্স 2024, সার্চ দেওয়ার পরে আমি যদি দেখি প্রেজেন্ট করতে পারি কিনা। শেয়ার স্ক্রিন। সো প্লিজ গিভ মি 1 মিনিট। সো আমি চলে আসছি আমার স্ক্রিনে। সো সেখানে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কনফারেন্স সার্চ দিয়ে এটা কেন যায়। তো ধরেন আমি সার্চ দিলাম বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি, কনফারেন্স 2024, বাংলাদেশ ফিজিক্যাল কনফারেন্স 2024 সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে প্রথমে আমি একটু ইমেজেসে গেলাম, গিয়ে দেখবো তাদের 2024 কোনো কনফারেন্স আছে কিনা। এই যে এখানে একটা আমি একটা ছবি পাচ্ছি এরকম, ঢুকে দেখলাম যে তাদের আসলে 9 থেকে 11 মে 2024 এটা কনফারেন্স হয়ে গেছে। তো সেখানে আমি একটু ব্রোশিওরটা দেখবো, খুঁজে বের করার চেষ্টা করব। দেখি এটা 2000 কত দেখা যাচ্ছে না, যাই হোক। যদি এটা দেখে এখন আর লাভ নেই, মানে এটা হয়ে গেছে আর কি, 2024 কনফারেন্সটা তারা করে ফেলছে 9 থেকে 11 মের ভিতরে। তো আমরা যেতে পারি এরকম, প্রতিটা ইউনিভার্সিটির নাম দিয়ে আমরা একটা সার্চ দিতে পারি, যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির নাম দিয়ে যদি হয়ে থাকে তাহলে দেখাইতে পারে। বা এই লিঙ্কেও এই যে একটা দেখাচ্ছে আইসিআইসিটি 2024 বুয়েট। তো যদি এটার ভিতরে যাই দেন দেখি এটা, এই যে 21 থেকে 22 অক্টোবর 2024 হবে। তার মানে মোস্ট প্রবাবলি এটা এখন সাবমিশন চলতেছে। যখন সাবমিশন চলতেছে এটা একটু দেখবো, যে এখানে সবকিছুতে আছে পেপার সাবমিশনের ডেট হচ্ছে 1 জুলাই। তো অলরেডি 3-4 দিন আছে আর কি হাতে। তো অ্যাকসেপ্টেন্স হচ্ছে 31 আগস্ট, ক্যামেরা রিভিউ সাবমিশন, তো এরকম থাকে। আরো যদি ডিটেলসে দেখতে চাই যে কোথা থেকে অর্গানাইজ হচ্ছে, এই যে আইআইসিটি বুয়েট থেকে অর্গানাইজ হচ্ছে, তাদের টেকনিক্যাল স্পন্সর চাইছি বলি বাংলাদেশ। তো এভাবে তুমি বুয়েট লেখা সার্চ দিছি, সেম ভাবে আমি কিন্তু মানে রুয়েট লেখা সার্চ দিতে পারি। রুয়েট কনফারেন্স 2024, এই যে আরেকটা কনফারেন্স আমার সামনে চলে আসছে। তো এটা ডিসেম্বর মাসে হবে 2024 সালে রাজশাহীতে। তো তাদের হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে তারা এটা অর্গানাইজ করবে। তো দেন কনফারেন্স শিডিউলটাতে যদি যাই, আফটার সাবমিশন ডেডলাইন 28 জুন, আর একদিন বাকি আছে। সবগুলোই কাছাকাছি পাইতেছি কেন জানি না, তো আরো খুঁজলে হয়তো আরো পাওয়া যাবে। কনফারেন্সের ফি সবই দিয়ে দিছে তারা, এবং এই কোন কোন টপিক থেকে হচ্ছে আপনারা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে পারবেন, এই টপিকগুলো নাম দিয়েছি। এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, এই টপিকটা দেখে বুঝতে হবে যে আমি এই কনফারেন্সে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করব কি না। তো সেম ভাবে আমি যদি আরো সার্চ দেই, ওয়াইডটা বিষয় আছে, মাঝে মাঝে কিছু ফেক কনফারেন্স দেওয়া থাকে ইসাতে,
অনলাইনে, তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয়। যেটা করা যায়, এদের ফোন নাম্বার থাকে, ফোন নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করে দিতে পারে, যেমন এটা হয়ে গেছে অলরেডি 7 থেকে 9 ফেব্রুয়ারি 2024। তো এভাবে আর কি ভার্সিটির নাম আর কনফারেন্স লিখে লিখে সার্চ দিয়ে দিয়ে আসলে বের করতে হয়। ধরুন যে এনএসইউ যদি আমি দিই, এনএসইউ কোনো কনফারেন্স সেটা দেখাবে। মানে প্রাইভেট পাবলিক সব ভার্সিটির নাম দিয়ে দিয়ে সার্চ দিয়ে দেখা যেতে পারে যে মার্চের 23 তারিখে এই কনফারেন্সটা হয়ে গেছে। তো এভাবেই আসলে সার্চ করে কনফারেন্সটা বের করতে হয়। আর অ্যাটেন্ড করার নিয়ম আসলে প্রতিটা জায়গায় দেয়া আছে যে কি কি সাবমিট করতে হবে না করতে হবে। যেমন আমি যদি যাই এই কনফারেন্সটায়, আমি দেখবো এদের সাবমিশনের প্রস্তুতি দেখা দিয়েছে। প্রথমে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে বলছে, অ্যাবস্ট্রাক্ট সাবমিট করবে, তবে অ্যাবস্ট্রাক্ট তারা অ্যাকসেপ্ট করবে কিনা তারা জানাবে। অ্যাকসেপ্ট করলে পরে ফুল পেপার সাবমিট করতে হবে, দিয়েছে ফুল পেপার সাবমিট এত তারিখে। তবে তারা এটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা জানাবে ফুল পেপারে এত তারিখে। তো এটা যদি অ্যাকসেপ্ট করে তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে একদম রেডি পেপার, মানে তারা যে ফরম্যাট চায় ফরম্যাটে তৈরি করে দিতে হবে এত তারিখে। দেন তারা কনফারেন্স হবে। বা এখানে কনফারেন্সের ফিস কত, এই ফিসগুলো দেওয়া আছে, যে মানে কোন লেভেলে কতটুকু লাগবে এগুলো সব দেওয়া আছে। তো এভাবে অ্যাকচুয়ালি একটা কনফারেন্স খুঁজে বের করতে হয়, বা আম, বা কনফারেন্সের ব্যবস্থাটা করতে হয় আর কি, মানে খুঁজে বের করার ব্যবস্থাটা। আচ্ছা, এম জে মাহির কোশ্চেন হচ্ছে কমিউনিকেশন এন্ড মিডিয়া সাবজেক্টে শিং ইনটেকে, শিং বলতে স্প্রিং বুঝতে পারছি, ফান্ড পাওয়া যেতে এখন কখন থেকে ইমেল দেওয়া শুরু করতে পারি? ইচ্ছা ছিল ফল ইনটেকে অ্যাপ্লাই করার, কিন্তু আমার গ্রাজুয়েশন সবাই সামনের মাস। ওকে, স্প্রিংটা নিয়ে একটু কথা বলি। স্প্রিং ফান্ডটা খুবই আসলে একটু কঠিন। কঠিন বলতে কি, মানে আমেরিকাতে যতগুলা প্রোগ্রাম আছে তার মধ্যে না অনেক প্রোগ্রামে বলা যায় মোর দেন 50% প্রোগ্রামে ফান্ডটা স্প্রিং এ থাকে না, ফলে থাকে শুধুমাত্র। তো সেক্ষেত্রে প্রবাবিলিটি কমে যায় অটোমেটিক্যালি। তো স্প্রিং এ ফান্ড পাওয়াটা খুব কঠিন। তো যদি ইমেল দেওয়া হয়, তো স্প্রিং যেহেতু জানুয়ারি মাসের শুরু, তো এখন থেকে ইমেল দেওয়ার ভালো সময়, এখন থেকে ইমেল দেওয়া শুরু করে দিতে হবে। এই যে জুলাই মাস পড়ে যাচ্ছে, ইমেল দেওয়া শুরু করে দিতে হবে, লেট করা যাবে না। এমনিতেও ফান্ড কম পাওয়া যায়। আচ্ছা, আশিকুর রহমান নিষাদ কোশ্চেন করছে, ভাইয়া জিটিএ জিআরএ কি প্রফেসর অফার করে নাকি ডিআরএম থেকে অফার করে? আচ্ছা, জিটিএ যেটা, এটা হচ্ছে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, এটা ডিআরএম থেকে অফার করে। এটা ডিআরএম থেকে অফার করে, মানে ডিআরএম তারা সেন্ট্রালি টিএ হিসেবে নিয়োগ দেয়। তো তখন ডিআরএম থেকে বলে দেয় আপনি কোন প্রফেসরের টিএ করবেন, বা কয়টা ক্লাস নিতে হবে, বা কয়টা খাতা দেখতে হবে, বা কি করতে হবে, ডিআরএম থেকে বলে দেয়। ডিআরএম ফান্ডিং জিটিএটা। আর জিআরএটা দুই ভাবে হয়, কখনো কখনো সেন্ট্রালি জিআরএ দেয় আর ডিআরএম থেকে দেয়, আর কখনো কখনো হচ্ছে না, হচ্ছে প্রফেসরের নিজের ফান্ড থেকে জিআরএ হয়। তো অধিকাংশ টাইমে প্রফেসরের ফান্ড থেকে জিআরএটা হয়। মানে প্রফেসর ইমেল করলে পরে, যে প্রফেসর যদি তার নিজের ল্যাবে আপনার নিয়োগ দেয়, তখন সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিবে। তো এই জিআরএটা প্রফেসর থেকে অফার করে সাধারণত। তবে অনেক সময় অনেক কিছু এরকম হয়, যেমন আপনি প্রফেসরকে ইমেল করছেন জিআরএ পজিশনের জন্য, সে বলে আমার কাছে ফান্ড নাই, কিন্তু উম, উম, তোমাকে আমি রিকমেন্ড করতে পারি অ্যাডমিশন কমিটির কাছে তোমার ফান্ড দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনার ফান্ডিংটা হতে পারে জিটিএ, যে প্রফেসর রিকমেন্ড করে দেয়, অনেক সময় নিয়ে নেয় ডিপার্টমেন্ট, এরকম কেসও ঘটে আর কি। আহ, আতাউর রহমান সাগর, তার কমেন্ট হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর কি আসলে কোনো প্রভাব আছে ফান্ডিং এর ক্ষেত্রে? হ্যাঁ, অবভিয়াসলি আছে। র্যাঙ্কিং এর একটা প্রভাব তো অবভিয়াসলি আছে। যে ধরেন আপনার প্রোফাইলে ভালো সিজিপিএ নাই, ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড নাই, এখন আপনি তো টপ 10 এমআইটি, হার্ভার্ড, ক্যালটেক এসব জায়গায় আবেদন করলে তো আসলে আপনার নিবে না, তাই না? তাদের রিকোয়ারমেন্ট আছে, যে কোন রিকোয়ারমেন্ট হলে তারা রিভিউ করবে, তাদের কম্পিটিশন আছে। তো ইউনিভার্সিটি র্যাঙ্কিং একটা প্রভাব ফেলে। তো এই কারণে যেটা বলে যে, বলি আমি নিজেই বলি যে মিড রেঞ্জ ইউনিভার্সিটি সিলেক্ট করাটা ভালো। মানে ন্যাশনাল র্যাঙ্কিং যেটা, ওইটা 50 থেকে 150। তো ইন দ্য মিন টাইম আমি আবার স্ক্রিনটা শেয়ার করে আমি ন্যাশনাল র্যাঙ্কিংটা কেমনে বাইর করে এটা আমি একটু দেখাই দিই। সো ওকে, সো আমরা চলে যাবো গুগলে। গুগল, চলে যাবো গুগলে। গুগলে গিয়ে সার্চ দিব বেস্ট
US school, school বলতে graduate school, graduate school, let's say chemistry মানে সাবজেক্ট। সো পরে এই ইউএস নিউজের একটা লিঙ্ক আসবে, এতে ঢুকবো। ঢোকার পরে এখানে আমার র্যাঙ্কিং দেখাবে আর কি। র্যাঙ্কিংয়ে এই যে একে আছে ক্যালটেক, একে এমআইটি, একে মানে একে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, থাকতেই পারে র্যাঙ্কিংয়ে। হার্ভার্ড আছে 4-এ, স্ট্যানফোর্ড 4-এ। তো এগুলোতে তো আসলে আবেদন করতে গেলে ওই লেভেলের প্রোফাইল লাগবে। তো অ্যাজ ইউজুয়াল মোটামুটি একটা প্রোফাইল থাকলে যেটা করা ভালো, এটা হচ্ছে একটু পিছনে যেতে 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 একটু 40 পার হয়ে যাবে বা 50 পার হয়ে যাবে, লোড মোর। একটু ওয়েট করতে হবে। সো লেটস সে আমরা 40 থেকে শুরু করি। লেটস সে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, এখান থেকে আমরা শুরু করতে পারি। এই 40 থেকে শুরু করে 100 পর্যন্ত এই ইউনিভার্সিটিগুলো আমি টার্গেটে রাখতে পারি। এখন কিভাবে টার্গেটে রাখবো? এখন আমি একটা একটা করে ইউনিভার্সিটি কপি করবো। মানে আমরা তো রিকোয়ারমেন্ট দেখতে হবে আমার সাথে মিলে কিনা, তাই না? এটা ধরো যে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া আমি কপি করলাম, কপি করে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া লেটস সে কেমিস্ট্রি পিএইচডি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। সো আমি দিছি কেমিস্ট্রি, আপনাদের যা যা সাবজেক্ট আপনারা তাতে দিবেন। দিয়েছে অ্যাপ্লাইং টু পিএইচডি প্রোগ্রাম দ্য ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, তারা এই যে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস, এখানে রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে আসলে কি কি রিকোয়ারমেন্টস লাগবে। টেস্ট স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট লাগবে, 2টা লেটার রিকমেন্ডেশন লাগবে, একটা অ্যাপ্লিকেশন ফি আছে, আইএলটিএস বা টোফেল লাগবে, এটা 2 বছরের মধ্যে আর কি মেয়াদ ছিল এটা। তো আর কি strongly encouraged to submit GRE chemistry or a related subject test score। strongly encouraged মানে আসলে তারা এনকারেজ করেই, এটা দেওয়া উচিত। strongly encouraged দেওয়া মানে হচ্ছে এই স্কোরটা দেওয়া উচিত, এটা দিলে তারা ভালোভাবে দেখবে আর কি। তো এখানে সব দিয়ে দিছে, সাথে এখানে ফ্রি একটা বিষয় আছে, অ্যাপ্লিকেশন ফি আবার কেমনে পাবেন এটাও সে দিয়ে দিছে, বা কারা পাবে, কারা এলিজিবল, সবকিছু তথ্য আসলে গুগলেই থাকে, এটা খুঁজে নেওয়াটা মেইন। তো আমি প্রথমে একটা দেখলাম, তারপরে এরকম আমি আরেকটা দেখবো, আরেকটা দেখবো, এমনি করে প্রায় র্যাঙ্কিংয়ে আমি 100 পয়েন্ট দেখা যাবো 40 থেকে। তো তারপরে যেগুলার লগে আমার আসলে নিজের প্রোফাইলটা মিলে সেগুলো হচ্ছে এবার প্রফেশন ম্যানেজের জন্য চেষ্টা করবো। এটা আর কি ওয়ে, এটা অ্যাজ এ ওয়ে। তো দেন আব্দুল আল মামুন, তার কোশ্চেন হচ্ছে, তার প্রোফাইল হচ্ছে বিএসসি জীবনীতে, রুয়েট সিজিপিএ 3.82, 3টা কনফারেন্স পেপার আছে। সে অলরেডি জিটিএ পাইছে রাইটিং ইনস্টিটিউট থেকে। ক্যান আই গো দিস ইউনিভার্সিটি ফর ফল 24 সেমিস্টার অর আই ক্যান ট্রাই। এটার জন্য একটা সাজেশন যেটা আমি দিতে পারি যে আপনি এই ইউনিভার্সিটি যেতে পারেন যদি ফান্ড পেয়ে থাকেন, যান, গিয়ে আপনি আবার আবেদন করে চেঞ্জ করে যান, মানে তো কোনো অসুবিধা নেই। সবাই বেটার ইউনিভার্সিটির জন্য আবেদন করে। আপনি যেহেতু ফান্ড পেয়ে গেছেন, আপনি ব্লেসড, আপনি এখন যান, গিয়ে শুরু করেন, সেখানে আবার আপনি হচ্ছে ইউনিভার্সিটির জন্য আবেদন করেন, নেক্সট পদের জন্য আবার আবেদন করেন। তো আবেদন করে ভালো ইউনিভার্সিটি পেলে আপনি চলে যাবেন, দ্যাটস ইট। তো এম জে মাহি শায়ারটা হচ্ছে, দাদা ইউ ডিজার্ভ মোর অ্যাপ্রিসিয়েশন, থ্যাংকস এ লট। ওকে, ওয়েলকাম। এমডি আশিকুর রহমান রিশাদ, আচ্ছা, তার সিজিপি হচ্ছে 3.97। তা সিএসসিতে ওকে, পাবলিকেশন আছে 2টা, একটা জার্নাল কনফারেন্স, আইএল 6.5, নো ব্যান্ড লেস দেন 7। ডু আই নিড টু, আচ্ছা দেখেন আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে না আমরা পর্যন্ত সম্ভবত সিএসসি সফটওয়্যার এই ব্যাকগ্রাউন্ড থেকে 4টা ওয়েবিনার করছি। আমার ইউটিউব চ্যানেলে এই ওয়েবিনারগুলো আছে, নিউটন নিউকি লিখে সার্চ দিলে ইউটিউব চ্যানেল আপনি পাবেন আর কি। আমার নামটা ফেসবুকে যে নাম, এই নাম লিখে সার্চ দিলেই হবে, এটা পাবেন। সেখানে আপনি দেখবেন কি মানে 2জনের সাথে আমরা ওয়েবিনার করছি যাদের জিআরই স্কোর নাই, আবার 2জনের সাথে ওয়েবিনার করছি যাদের জিআরই স্কোর হাই, মানে একজন 310, একজন 315। তো আপনার যেহেতু পাবলিকেশনস আছে, আবার সিজিপিও সো হাই, আপনি জিআরই ছাড়া মুভ করতেই পারেন।
আইএলটিএস স্কোরটা নো ব্যান্ড লেস দেন 7, দ্যাট মিনস গুড স্কোর। তো আপনি জিনিসটা মুভ করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো কি, যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড, আপনি হচ্ছে প্রফেশন ম্যানেজ করা শুরু করেন। জিআরির দিকে যে সময়টা দিতেন এই সময়টা না দিয়ে প্রফেশন ম্যানেজ করা শুরু করেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার সিজিপিএ ভালো, পাবলিকেশন আছে, আইএলটিএস স্কোর ভালো, একটা ভালো এসএপি হইলে ফান্ড পাওয়া যাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, কারো যদি সার্টিফিকেটের নাম শুধু একটা হয়, মানে ফার্স্ট নেম লাস্ট নেম একটাই, সেক্ষেত্রে কোনো অসুবিধা না? না, এগুলোতে কোনো অসুবিধা নেই। সবগুলো সার্টিফিকেটে সেম নাম থাকলেই ফুল ফান্ড পেলে কোনো অসুবিধা হয় না। সবগুলোতে সেম নাম থাকতে হবে, এটাই। আচ্ছা, এম জে মাহি প্রোফাইল রিভিউ চাইতেছে, ওকে। এসএসসি যেসব দেখে না এগুলো বাদ। এসএসসি এসএসসি দেওয়া লাগে না, এগুলো বাদ, এগুলো দেখেও না। আন্ডারগ্রেড থেকে শুরু করে আন্ডার 3.1, ওকে। International Student Organization. He was president of International University and also secretary of Bangladesh Student Organization of Malaysia. And thesis and two publication. আচ্ছা, পাবলিকেশন আছে, আপনার সিজিপিও আছে, আপনার ফিল্ডটা জানা দরকার ছিল। যদি স্টেম ব্যাকগ্রাউন্ডের, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আপনি আইএলটিএস স্কোরটা 7 অর্জন করে আপনি প্রফেসর ম্যানেজ করেন, দ্যাটস ফাইন। আর কিছু লাগবে না আশা করি। আইএলটিএস স্কোরটা ম্যানেজ নিয়ে বাটে 6.5ও হয়, তবে 7 করলে ভালো। অনেক জায়গা আছে যারা হচ্ছে স্পিকিং স্কোরটা একটু ভালো চায় আর কি, কিছু জায়গা আছে। এছাড়া অসুবিধার কথা নেই, ভালো প্রোফাইল দেওয়া আছে মনে হচ্ছে। তো সিজিপি 3.3 থাকলে আরো ভালো হইতো, তবে যা আছে গুড। স্কোর অর্জন করে আগে যান। আর রাগিব, রাগিবের ওকে, তো সিজিপি 3.11, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, পেপার not but have done a thesis related machine learning, okay, it's industry electronics, IoT robotics is a subject BSc in Tripoli, GRE হতে পারে in August, TOEFL হতে পারে in September. ফার্স্ট অফ অল, আপনার হাতে যে সময়টা আছে এই সময়টা টোটালটা আপনি ফোকাস দেন আপনার জিআরই আর আইএলটিএস এক্সামের উপরে, বা জিআরই আর টোফেল এক্সামের উপরে। মানে যা সময়টা আছে টোটালটা আপনি ফোকাস দেন এখানে, ঠিক আছে? মানে এটা ফোকাস দিলেই হবে, এখানে স্কোর হইলে আর কিছু লাগবে না। আপনার ফুল ফান্ড মাস্টার্স ইন ত্রিপলি হবে। সিএসসি ত্রিপলিতে সেম টাইপের ব্যাকগ্রাউন্ড লাগে, ওই যে আপনার মানে এই টাইপের ব্যাকগ্রাউন্ডে আমি দেখছি। আপনার সিজিপিতে কোনো অসুবিধা নেই, সিজিপিতে ফান্ড হয়। আপনি জিআরই স্কোরটা যত ভালো সম্ভব তত ভালো করার চেষ্টা করেন, আইএলটিএস স্কোরটা 7 হলেই হবে। এই আপনি আপনার সম্পূর্ণ এফোর্ট হচ্ছে জিআরই আনসার করে দেন। আব্দুল্লাহ মামুন, থ্যাংক ইউ ভাই, ওকে, ওয়েলকাম। এম জে মাহি, আচ্ছা আমি অলরেডি রিভিউ করছি মাহি আপনার প্রোফাইলটা। আপনি আইএলটিএস স্কোর অর্জন করে আপনি প্রফেসর ইমেল করেন, তাহলেই হবে। আন্ডার গ্রেডে কিভাবে রিসার্চ শুরু করব, পেপার লেখা, রিসার্চ করা, সব কিভাবে শিখবো? আমি অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। ওকে, সো প্রথমত একটা সহজ পদ্ধতি হলো কি, মানে কারোর সাথে বা কারোর সুপারভিশনে শুরু করা। কারণ কি, রিসার্চ না সো বাস্ট, মানে সো বাস্ট বলতে এতটাই বাস্ট যে মানে আপনার নিজেরই উচিত মানে কারোর সাথে বা কারোর সুপারভিশনে যাওয়া। তা নাহলে আপনি আসলে আগা মাথা করা কিছু বুঝবেন না প্রথমত। আর দ্বিতীয়ত হলো যে অনেকে পারে না তা না। বেশ কয়েকজন আছে যারা নিজে নিজে গবেষণা করে, গোতায় গবেষণা করে, টিউব ঘাটাঘাটি করে গবেষণা করে তারপরে পাবলিকেশন করতে পারে। পারে না এমন না, অবশ্যই পারে। কিন্তু একজন টিচারের শরণাপন্ন হতে পারলে খুব ভালো। এখন হইতে পারে যে এরকম, লেটস সে আপনি পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি জাতীয় ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেখানে ধরেন যে আপনার ডিপার্টমেন্টে ব্যাড লাক, মানে যে আপনার যে কোনো টিচার আসলে ধরেন যে সেভাবে গবেষণা করে না। মানে আপনি কি করতে পারেন? হ্যাঁ, আপনি আপনার নিকটস্থ কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টে টিচারদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে সেখানে তাদের ইন্টারেস্ট শো করেন যে আপনি কাজ করতে চান, রিসার্চ করতে চান। একটু খবর নেন ওই ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে যে কোন স্যার বা কোন ম্যাডাম রিসার্চে বেশি পরিমাণে এফোর্ট দিচ্ছে, রিসার্চে বেশি পরিমাণে আগ্রহী, বা স্টুডেন্ট নিতেও আগ্রহী। তো খবর নিয়ে তাদের আন্ডারে আপনি চলে যান, চলে গিয়ে তাদের সাথে রিসার্চ করা শুরু করেন। তো ইন দ্য মিন টাইম আমি যেটা সাজেস্ট করতে পারি, আপনি হচ্ছে গুগল স্কলারে আপনার ইন্টারেস্টের পেপারগুলা খুঁজতে পারেন আর কি। যে নর্মালি গুগল স্কলারে যান, গিয়ে হচ্ছে আপনি ইন্টারেস্টটা লিখে সার্চ দেন, সার্চ দিয়ে হচ্ছে অনেকগুলো পেপার পাবেন।
এতে ঢুকে ডাউনলোড করার চেষ্টা করেন, যেগুলো ডাউনলোড হয় সেগুলো আপনি পড়তে পারেন, ইন্টারেস্ট গ্রো করতে পারেন আর কি। প্রথমে আসলে পেপার পড়াটাই মেন রিসার্চে, পেপার পড়তে 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 একসময় আইডিয়া হবে যে তারা কিভাবে কাজ করছে, তারপর আপনার একটা কাজের আইডিয়া হবে যে আমি এভাবে কাজ করতে পারি, এই আর কি। সো এনাম আহমেদ, তার আন্ডারগ্রেড সিজিপিএ 3.3, দ্যাটস এ গুড সিজিপিএ। মানে ইউনাইটেড স্টেটসে 3.3 রে বলা হয় বি প্লাস, আর 3.6 এ বলা হয় 6 রে বলে তারা হচ্ছে এ মাইনাস, আর 4 আউট অফ 4 মানে হচ্ছে এ, তাদের কোনো এ প্লাস নাই আর কি। 3.3 MSCGP, আচ্ছা 4.24 out of 4.5। ওকে, জিআরই 318, 5টা কনফারেন্স পোস্টার, ওকে মেজর ইন ফুড সায়েন্স, কেমন নাকি আবেদন করা উচিত দাদা, যেহেতু জিআরই দিছি এখন থেকে হ্যাঁ ইনাম, এখন থেকেই আপনি মেল করা শুরু করেন। আপনার জিআরই স্কোর আছে, ভালো জিআরই স্কোর আছে, আপনার কোয়ান্ট 160 আছে, বারবার 150 আছে, দ্যাটস এ গুড জিআরই স্কোর, মানে যথেষ্ট, মানে দুইটা পার্টি আপনার ভালো স্কোর আছে। আপনি এখন থেকে প্রফেসর মেল করা শুরু করেন, আপনার জন্য সেফ হবে ধরেন লেটস সে ন্যাশনাল র্যাঙ্কিং এর 30 থেকে 100 পর্যন্ত, এই পার্টটা আপনি দেখেন কারা কারা জিআরই স্ট্রংলি এনকারেজ দিচ্ছে, তারপরে কারা কারা জিআরই ধরেন ম্যান্ডেটরি দিচ্ছে, বা কারা কারা জিআরই নট ম্যান্ডেটরি বাট এনকারেজ দিচ্ছে, মানে যারা এনকারেজ করতেছে জিআরইটারে ডিরেক্টলি ওয়েব না করে তাদের কাছে থ্রো করেন, দেখবেন আপনি সহজে চান্স পেয়ে যাবেন। মানে সহজে বলতে কি, কম্পিটিশন একটু কম হবে, জেরে দিলেই না কম্পিটিশন একটু কমে যায় সবসময়, জেরিটা ভালো স্কোর থাকলে। কেননা অনেকে জেরি দেয় না, অনেক স্টুডেন্ট স্যার আছে জেরিটা দিতে চায় না, কারণ এটা স্ট্রেসফুল, তো স্ট্রেসটা নিতে চায় না। তো তখন মানে এই সুবিধাটা পাওয়া যায়। যেসব জায়গায় জেরি চাচ্ছে বা জেরি এনকারেজ বলতেছে বা স্ট্রংলি এনকারেজ বলতেছে, ওসব জায়গায় আপনি প্রফেসর দিয়ে ইমেল করেন। আর প্রফেসর ইমেলের সময় ইমেলটাতে আপনি কি কি উদ্ধার করছেন, এর থেকে প্রফেসর কি কি উদ্ধার করছে, এগুলো লেখা খুব জরুরি। এইভাবে একটা মাথায় রাখবেন ইমেল লেখার সময়, যে আপনার সম্পর্কে 2 লাইন লিখতে, প্রফেসরের রিসার্চ সম্পর্কে 4 লাইন লেখেন, তারপর আপনার ইন্টারেস্ট সম্পর্কে আরো 2 লাইন লেখেন, যে আপনি এই কারণে তার প্রতি ইন্টারেস্টেড, এরকম আর কি। হ্যাঁ, আপনার একটা সুপরামর্শ আশা করছি মিস্টার অমুক। ওকে মিস্টার অমুক, হ্যাঁ সিসি দিয়ে কোনো লাভ নাই, বিএসসি ইন বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি 3.5 এই ব্যাপার নিয়ে কাজ করছি, ইউএসএ ভাইয়া থাকে, এখন কি হবে, কি স্টেপ নেবো, জিআরই আর আইএলটিএস স্কোর অর্জন করেন, জেরি পরীক্ষা দেন 300 এর বেশি পাইলেই হবে, আর আইএলটিএস পরীক্ষা দেন 7 পাইলেই হবে। এই দুইটা পাইলেই হবে আপনার। আপনি বায়োকেমিস্ট্রি, আপনার এখানে ফান্ড পাওয়া অনেক সহজ, অনেক সহজ না, সরি সহজ বলা ঠিক না, প্রত্যেকের ফান্ড পাওয়ারই একটা মানে কঠিন, সবারই কঠিন জার্নি আছে, কিন্তু আপনার হচ্ছে একটু কম স্কোরে হবে, সমস্যা নেই। আপনি জিআরইতে 300 প্লাস স্কোর করেন, আর আছে 7, দ্যাটস এনাফ। If I do not have any publication and study related job and have study rate of 3.5%, and নেগেটিভ বিষয়গুলা এসএবিতে মেনশন করা দরকারই নেই, এগুলো কোনো মেনশনই করা দরকার নেই। এর থেকে বেটার নিজের জিআরই এবং আইএলটিএস স্কোর যত ভালো করা যায় তত ভালো করার চেষ্টা করেন, এগুলো মেনশন করারই দরকার নেই যে আমার এটা আছে সেটা আছে। তবে যদি আপনার থাকতো আর কি, আপনার প্রোগ্রাম রিলেটেড জবে একটা এক্সপিরিয়েন্স থাকতো, তাইলে আপনি মেনশন করতে পারতেন। আপনার এই 3.5 ইয়ার্সটা, ওকে এটা 7.5 ইন আইএলটিএস উইথ এক্সপায়ার হয়ে গেলে তো আর কিছু করার নাই, এক্সপায়ার হয়ে গেলে আবার দিতে হবে বা এর মধ্যে আবেদন করতে হবে, এই তো। জিআরই স্কোরটা থাকলে ভালো হবে, যেহেতু স্টাডি গ্যাপ আছে, এক্সপায়ার হয়ে গেলে আর কিছু করার নেই। ওকে, সো লাস্ট কোশ্চেন নিচ্ছি, তারপরে আজকের মতো বিদায় নেব। জাহিন ফায়াজ ঈশান, এমএসসি ইন ফাইন্যান্স টার্গেট করতেছি, নেক্সট পদে আইএসসি 75, জিআরই দিব সেপ্টেম্বরে, সিজিপি আবার 3.8, এনিওয়ে টু গেট প্রফেসর থেকে ফান্ড নেওয়ার কোনো সম্ভাবনা আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডে নাই বলা চলে, সাধারণত নাই।
তো আহ, আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের পরে আপনি জিআরই স্কোরটা ভালো করার চেষ্টা করেন, দেন সেন্ট্রালি আবেদনটা এসওপিটা ভালো করে লিখবেন, আবেদনটা ভালোভাবে করার চেষ্টা করেন। এটা আপনার জন্য গুড আইডিয়া হবে। আর আমার ইউটিউব চ্যানেলে 2টা বিজনেস ব্যাকগ্রাউন্ডের ওয়েবিনার আছে, এই 2টা ভালো করে দেখবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার যদি সময় ম্যানেজ করতে পারি আবার এরকম লাইভে আসবো কিউ&এ সেকশন নিয়ে। আজকের মতো আমার এখানে রাত, তো শুভরাত্রি, আপনাদের শুভ সকাল।